আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে আমরা তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 11 পড়ব। আমাদের খনিজ সম্পদ জীবাশ্ম যেটা এটা। সো এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের কাছে কঠিন লাগে। সো আশা করি আমরা এই চ্যাপ্টারের উপর যে 2-3টা ক্লাস নিব, এইগুলা ভালোভাবে দেখলে বা আমরা যেভাবে করাই এই এটা ফলো করলে ইনশাআল্লাহ তোমরা এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে আই থিংক ইনশাআল্লাহ। সো আমরা শুরু করি। ফার্স্টে আসো, আমাদের চ্যাপ্টারটার নাম কিন্তু খনিজ সম্পদ জীবাশ্ম। তো ফার্স্টে আমরা দেখব জীবাশ্ম জ্বালানি কি, এটার ইংরেজি হচ্ছে ফসিল ফুয়েল। জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, এটা কি লিখলাম? জীবাশ্ম জ্বালানি। ওকে স্যার। তো জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি? মেইনলি জীবাশ্ম কি? জীবাশ্ম হইতেছে প্রাচীনকালে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। স্যার প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণী, হ্যাঁ শুধু প্রাচীনকালের না, বহু প্রাচীনকালের উদ্ভিদ ও প্রাণীর যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় আচ্ছা, বহু প্রাচীনকালের উদ্ভিদ ও প্রাণীর যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। এবং সিম্পল কথা, ওইগুলা থেকে যেগুলাকে জ্বালানি রূপে ব্যবহার করা হয় ওইগুলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। বুঝতে পারছো ব্যাপারটা? এইগুলা আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে ফার্স্টের যে 2 পৃষ্ঠা এগুলা তোমরা রিডিং পড়লেই হবে, তারপর আমি একটু হচ্ছে দেখাই দিব। তো ফার্স্টে আসো, এখানে প্রাকৃতিক গ্যাস আছে, তোমাকে জানতে হবে প্রাকৃতিক গ্যাস। এমনিতে প্রাকৃতিক গ্যাসে হচ্ছে 80% মিথেন থাকে। প্রাকৃতিক গ্যাসে থাকে 80% মিথেন। 80% মিথেন থাকে। তারপরে হচ্ছে 7% ইথেন থাকে। তারপরে হচ্ছে বিউটেন, আইসোবিউটেন এগুলো থাকে। 6% বিউটেন, 4% আইসোবিউটেন। 6% বিউটেন, 4% আইসোবিউটেন। এমসিকিউতে কাজে আসবে এগুলা। এবং 3% পেন্টেন থাকে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কিন্তু বাংলাদেশের এ পর্যন্ত যতগুলা প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে এর মধ্যে 99.9% হচ্ছে মিথেন। বাংলাদেশে যতগুলা এই পর্যন্ত পাওয়া গেছে এর 99.9% হচ্ছে মিথেন। এগুলোতে 99.99% মিথেন ছিল, একদম 99.99%। বুঝতে পারছো? ঠিক আছে, এই সব কিছু কি দেখা যাইতেছে? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আমরা ক্লাসের গভীরে ঢুকবো, তোমরাও ক্লাসটা এনজয় করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, পরে আসো। পরে একটা জিনিস পাইবা, পেট্রোলিয়াম। ওই যে আমরা বিভিন্ন রকমের কেরোসিন আর অনেকগুলো আছে না, এই সবগুলা একত্রে হচ্ছে পেট্রোলিয়াম বলে। পেট্রোলিয়াম জিনিসটা কি আমরা পড়বো। ওকে আসো, পেট্রোলিয়াম। ঠিক আছে, পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম হচ্ছে পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়ে গভীরে শিলাস্তরের মধ্যে পাওয়া যায়। সো পেট্রোলিয়ামের সাথে অনেক প্রাকৃতিক গ্যাস থাকে। আচ্ছা বুঝছি। সো আমরা বুঝছো মাটির 5000 ফিট নিচে, কত নিচে? 5000 ফিট। 5000 ফিট নিচে, হ্যাঁ মাটির 5000 ফুট নিচে বিভিন্ন শিলাস্তরে, বুঝছো, শিলাস্তরের মধ্যে কি পাওয়া যায়? আমাদের পেট্রোলিয়াম পাওয়া যায়। তো পেট্রোলিয়ামের মধ্যে অনেক কিছু থাকে। সো আমরা হচ্ছে এই যে পেট্রোলিয়াম গুলো আছে না, এইগুলার আংশিক পাতন যদি করে, আংশিক পাতন হচ্ছে এখানে যে জিনিসগুলা পাওয়া যায় ওইগুলার পাতন। এটা এক ধরনের পাতন, মানে বাষ্পকে ঠান্ডা করবা, বুঝছো? এটা করলে হচ্ছে তুমি পেট্রোলিয়ামের মধ্যে কি কি পাইবা? ফার্স্টে পেট্রোলিয়াম গ্যাস পাইবা, গ্যাসোলিন পাইবা, নেফথা পাইবা, কেরোসিন, ডিজেল তেল, লুব্রিকেন্ট, জ্বালানি, বিটুমিন এগুলা পাইবা। হচ্ছে এক একটা হচ্ছে
এক একটা স্ফুটনাঙ্ক এক এক রকম। তো তুমি যখন ঠান্ডা করবা, এটাকে যখন ঠান্ডা করবা এক একটি স্তরে হচ্ছে তুমি এক একটা জিনিস পাইবা। সো এইটা তুমি এমনিতে জেনে রাখবা, এটা এমসিকিউ তে কাজে আসবে, এত বেশি ইয়ে না, মানে ইম্পর্টেন্ট না। আর হচ্ছে জানবা পেট্রোলিয়াম মূলত হচ্ছে হাইড্রোকার্বনের একটা অংশ। পেট্রোলিয়াম কি হাইড্রোকার্বনেরই একটা অংশ। সো পেট্রোলিয়াম গ্যাসে ফার্স্টে এই যে এখানে দেখতে পাইতেছো পেট্রোলিয়াম গ্যাস, ফার্স্ট হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস, এইটার হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক। পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে এটার স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আর এটার কার্বন সংখ্যা, বুঝছো, কার্বন সংখ্যা, এখানে কার্বন সংখ্যা লিখলাম, কার্বন সংখ্যা হচ্ছে 1 থেকে 4টা, বুঝছো। কার্বন সংখ্যা কি একটু পরেই দেখবা। আচ্ছা, পেট্রোলিয়াম গ্যাস যেটা, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তুমি হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস পাইবা, আর এর কার্বন সংখ্যা থাকবে 1 থেকে 4টা। এরপরে তুমি পাইবা হচ্ছে গ্যাসোলিন, এরপরে পেট্রোল পাইবা আর কি, পেট্রোল, এটাকে বলে পেট্রোল অথবা গ্যাসোলিন। হ্যাঁ, এটা তুমি পাইবা এই যে 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাইবা তুমি গ্যাসোলিন। আর হচ্ছে এটাতে কার্বন সংখ্যা 5 থেকে 10%, সরি 5 থেকে 10টা, এটাতে কার্বন সংখ্যা 5 থেকে 10টা। আর এই পেট্রোলিয়াম গ্যাস যেটা, এটা মূল পেট্রোলিয়ামের 2%, এটা মূল পেট্রোলিয়ামের 2%। আর পেট্রোল বা গ্যাসোলিন যেটা, এটা মূল পেট্রোলিয়ামের 5%, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো পেট্রোলিয়াম গ্যাস, এটা রান্নার কাজে ব্যবহার করা হয়। পেট্রোল বা গ্যাসোলিন যেটা, এটা বিভিন্ন রাসায়নিক পদার্থ অন্যান্য অনেক, সরি, এটা যানবাহনের ইঞ্জিনে জ্বালানি সেটা ব্যবহার করা হয়। পেট্রোল তোমরা যদি জানো, চিনো। 3 নম্বরে আসো, 3 নম্বরে হচ্ছে ন্যাপথা। 3 নম্বরে কি? ন্যাপথা। এই ন্যাপথা যেটা, ন্যাপথা হইতেছে তাপমাত্রা এই পাখিটুকু, ন্যাপথা হইতেছে 120 ডিগ্রি পর্যন্ত, মানে 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? আর এটার কার্বন সংখ্যা, নেপথার কার্বন সংখ্যা হচ্ছে তোমার কয়টা জানো? নেপথার কার্বন সংখ্যা হচ্ছে 7 থেকে 14টা, 7 থেকে 14টা। নেপথার কার্বন সংখ্যা 7 থেকে 14টা। এটা হচ্ছে মূল পেট্রোলিয়ামের 10%, বুঝতে পারছো? ঠিক আছে। পরে তুমি পাইবে হচ্ছে কেরোসিন। এইটাকে তুমি পাইবা 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, বুঝতে পারছো? এটাতে কার্বন সংখ্যা তোমার হচ্ছে 15 থেকে 20টা, 15 থেকে 20টা। এটাতে কার্বন সংখ্যা 15 থেকে 20টা, সরি 11 থেকে 16টা। এটাতে কার্বন সংখ্যা হচ্ছে 11 থেকে 16টা, ঠিক আছে। পরে পাইবা তুমি হচ্ছে ডিজেল তেল। এটা মনে করো 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখানে তুমি কার্বন সংখ্যা পাইবা 17 থেকে 20টা। এখানে পাইবা কত? 17 থেকে 20টা, বুঝতে পারছো? ঠিক আছে, পরে আসো। লুব্রিকেন্ট তেল, লুব্রিকেটিং তেল। লুব্রিকেটিং তেল বা এখানে জ্বালানি তেলও আছে। লুব্রিকেটিং তেল প্লাস হচ্ছে জ্বালানি তেল। এই যে এটা হচ্ছে তোমার লুব্রিকেটিং তেল, জ্বালানি তেল, এগুলা তোমার হচ্ছে ডিজেল, এই যে 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, বুঝতে পারছো? ঠিক আছে। আর পরে আছে তো দেখতে পাচ্ছ বিটুমিন, এটা 340 ডিগ্রি থেকে বেশি, এবং এই বিটুমিন মিলে পরে যে আছে বিটুমিন,
বিটুমিন, এটা হচ্ছে 7 নম্বর। যে বিটুমিন এটা টেম্পারেচার হচ্ছে গ্রেটার দেন 340 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তিনটা মিলে হচ্ছে বাকি 50%। বুঝতে পারছো? এগুলো আমরা মনে রাখো, মনে রাখার কাজে আসবে। এবার আমরা মূল ক্লাসে ঢুকবো। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, এমনিতে আমরা আয়না রাখি, এইটা স্ক্রিনে থাকতো, এটা স্ক্রিনটা সুন্দর দেখা। আমরা এবার হচ্ছে মেইন ক্লাসে ঢুকবো। ওকে, আসো হাইড্রোকার্বনে। হাইড্রোকার্বন জিনিসটা কি স্যার? হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন আর কার্বনের মিলে, হাইড্রোজেন প্লাস কার্বন, হাইড্রোজেন প্লাস কার্বন, এই দুইটা হচ্ছে দুইটা হাইড্রোজেন এবং কার্বন এই দুইটা সমন্বয়ে গঠিত যৌগ। যেমন ধরো উদাহরণ হিসেবে আছে মিথেন, এটার নাম মিথেন, দেখো এটাতে কার্বন হাইড্রোজেন দুইটা আছে। ইথেন পাইবা C2H6 ইথেন, শুধু কার্বন আর হাইড্রোজেন আছে এগুলাতে, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। এগুলা কি হাইড্রোকার্বন। বুঝতে পারছো? আচ্ছা, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার। আমি একটু হচ্ছে করে লিখি, তোমার আসো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুই প্রকার। কয় প্রকার স্যার? দুই প্রকার। একটা হচ্ছে এলিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। একটা হচ্ছে এলিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। একটা হচ্ছে তোমার আমি অ্যারোমেটিকটা উপরে লিখে বলতেছি, অ্যারোমেটিক, আর আরেকটা হচ্ছে এলিফ্যাটিক। বুঝতে পারছো? একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এবার হচ্ছে আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে হচ্ছে করব। এলিফ্যাটিক হাইড্রোকার্বন এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। এই যে মুক্ত শিকল আছে না, এটা আবার আরো দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত এই বদ্ধ শিকল সেম, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। বুঝতে পারছো? এই যে হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। হাইড্রোকার্বন দুই ধরনের, একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে এলিফ্যাটিক। এবার আসো এলিফ্যাটিক হাইড্রোকার্বন দুই ধরনের, একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। আর বদ্ধ শিকল সম্পৃক্ত অসম্পৃক্ত। কোথা হচ্ছে এই যে অসম্পৃক্ত, মুক্ত শিকলের অসম্পৃক্ত আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। এই সবই আমরা জানবো। চারটা পছন্দ হইছে? চারটা কি পছন্দ হইছে তুমগো? পছন্দ হওয়ার কথা। বুঝতে পারছো? ঠিক আছে। আর সম্পৃক্ত যেটা, সম্পৃক্ত হাইড্রোকার্বনটা হচ্ছে অ্যালকেন। ওকে, এবার আমরা বিস্তারিত জানবো। ফার্স্টে এলিফ্যাটিক থেকে শুরু করব। ওকে, এই চারটা আমরা মুছে ফেলবো এবার। এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন মানে হচ্ছে চর্বিজাত হাইড্রোকার্বন। এগুলোকে চর্বি থেকে পাওয়া যায়, তো জন্য হচ্ছে এটাকে তোমার মানে কি বলে, মানে চর্বি থেকে পাওয়া যায়, তো জন্য এটাকে তোমরা হচ্ছে আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বন নাম দিছি। এটা আমরা দেখছিলাম তোমার দুই ধরনের, একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। কি স্যার? একটা হচ্ছে মুক্ত শিকল, এটা দুই ধরনের দেখছিলাম, একটা হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। এই মুক্ত শিকল মানে কি? এই যে মুক্ত শিকলটা দেখি আমরা, আসলে মুক্ত শিকল এগুলো কিন্তু সবই হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বনের অংশ। সো মুক্ত শিকল মানে হচ্ছে যে হাইড্রোকার্বনের দুই হাত খোলা থাকে, যেমন ধরো ভাইয়া দেখাই,
আমি এখানে লিখলাম CH3CH3, এটার নাম হচ্ছে ইথেন। কেন এটার নাম ইথেন একটু পরে জানবো, বাট এই যে হাইড্রোকার্বনটা দেখতেছো, এটা দেখতেছো দুই পাশে দুই কার্বন হচ্ছে খোলা অবস্থায় আছে, এই দুই পাশে দুই কার্বন খোলা অবস্থায় আছে। আরো দেখো তুমি CH3 CH2 CH3, দেখছো এখানে হচ্ছে দুই পাশে দুই কার্বন হচ্ছে খুব খোলা অবস্থায় আছে। তো এই যেগুলা এই অবস্থায় থাকে এটা নাম হচ্ছে প্রোপেন। এইভাবে যেগুলা থাকে ওইগুলো হচ্ছে আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর আর বদ্ধ শিকল কোনগুলা? বদ্ধ শিকল কোনগুলা? আমি বদ্ধ শিকলটা এখানে দেখাই দিই। তো বদ্ধ শিকল হচ্ছে তোমার বদ্ধ শিকলটা এরকম থাকবে আর কি, মানে দুই হাত তোমার ইয়ে থাকবে না। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে। বদ্ধ শিকল হচ্ছে কার্বনগুলো যুক্ত হয়ে বলয় বা চক্র। যেমন ধরো এই বদ্ধ শিকলে আমাদের প্রোপেনের তিনটা কার্বন আছে, তো এটা এরকম হয়ে যাবে। যেমন ধরো CH2 CH2 CH2, এরকম তিনটা কার্বন এইভাবে যুক্ত হয়ে একটা বদ্ধ ইয়ে করে ফেলবে, একটা বদ্ধ ঘরের মতো হয়ে যাবে। তো এটা হচ্ছে, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এটা বদ্ধ শিকল, তো এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, এটার নাম সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন, এটা কি সাইক্লোপ্রোপেন। আরো আছে, যেমন ধরো যদি বিউটেন আঁকতে চাও তাহলে CH2 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 CH2, এটা হচ্ছে বিসাইক্লোবিউটেন, এটার নাম বিসাইক্লোবিউটেন। এগুলাতে দেখো সবগুলা কার্বন একটার সাথে আরেকটা যুক্ত, মানে কোনো ইয়ে নাই, বলয় সৃষ্টি হয়েছে না। সো এরকম যেগুলো এগুলা বদ্ধ শিকল, আর এরকম যেগুলো এগুলো হচ্ছে মুক্ত শিকল। বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বদ্ধ শিকল আমরা হচ্ছে বোঝার জন্য আগে পড়ে ফেলছি আর কি। বাট এই মুক্ত শিকল দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত, এটা দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত, সম্পৃক্ত কোনটা? সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে কি? যে শিকলে কার্বন কার্বন একক বন্ধন আছে, যে কার্বন কার্বন একটা বন্ধন আছে, যে শিকলে কার্বন কার্বন একটা বন্ধন আছে, একটা বন্ধন থাকলে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং এইটাকে বলা হয় অ্যালকেন। এটাকে কি বলে? অ্যালকেন। তাই হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল বলে বা অ্যালকেন বলে। কি বলে? অ্যালকেন, এটার নাম হচ্ছে অ্যালকেন। বুঝতে পারছো? যেমন ধরো উদাহরণ হিসেবে তুমি এগুলা লিখতে পারো, এগুলা সবগুলো হচ্ছে, যেমন ধরো CH3 এটার নাম ইথেন। এখানে কার্বন কার্বন একটা বন্ধন আছে, তো এটা হচ্ছে তোমার সম্পৃক্ত, প্লাস হচ্ছে এটার নাম অ্যালকেন। যদি বিউটেন লিখি CH2 এটার নাম হচ্ছে বিউটেন। চারটা কার্বনের জন্য বিউটেন, আমরা পরে নামকরণটা দেখাইবো। তো এটা হচ্ছে আমাদের কি জানো? এটা হচ্ছে আমাদের একটা কার্বন না, দেখো প্রতিটাতে একটা বন্ধ আছে, এই জন্য এগুলো হচ্ছে সম্পৃক্ত এবং অ্যালকেন। সম্পৃক্ত এবং অ্যালকেন। এবার আমরা দেখবো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেগুলোতে কার্বন কার্বন দুই বন্ধন বা তিন বন্ধন থাকে ওইগুলো অসম্পৃক্ত। এর মধ্যে আছে অ্যালকিন একটা, আছে আর আরেকটা আছে অ্যালকাইন। একটা আছে অ্যালকিন আর একটা অ্যালকাইন। অ্যালকিন যেটা, এটাতে কার্বন কার্বন দুইটা ডাবল বন্ড থাকে, অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, আর অ্যালকাইনে কার্বন কার্বন তিনটা বন্ড থাকে। বুঝতে পারছো? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিনে থাকে কার্বন কার্বন দুইটা বন্ড, অ্যালকাইনে থাকে কার্বন কার্বন তিনটা বন্ড। সো এটা যদি উদাহরণ দিতে চাই, যেমন ধরো CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন, সেখানে ডাবল বন্ড আছে। এটার উদাহরণ দিলে দিবা CH ট্রিপল বন্ড CH, এটার নাম হচ্ছে ইথাইন, এটার নাম ইথাইন, অ্যালকাইন। আর এটা হচ্ছে ইথিন, ডাবল বন্ডের জন্য। সো ডাবল বন্ড হইলে অ্যালকিন আর তিনটা বন্ড হইলে অ্যালকাইন। মনে রাখবে? বুঝতে পারতেছো তোমরা? ঠিক আছে, খেলা তো সবে মাত্র শুরু, বুঝছো? আমাদেরকে আর অনেক বেশি আগাইতে হবে, এবার কথা হচ্ছে দেখাই, এই যে অ্যালকিন, যে বেচারা অ্যালকিন,
অ্যালকিনে কিন্তু ডাবল বন্ডই থাকবে যে সবগুলাতে তা না। আমি মনে করো এটা লিখলাম CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 এটা লিখলাম, এটার নাম হচ্ছে প্রোপিন। যেহেতু তিনটা কার্বন সেজন্য এটার নাম প্রোপিন। এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে প্রোপিন। এটার নাম প্রোপিন। আচ্ছা, প্রোপিন বুঝলাম, প্রোপিন বুঝলাম। সো এইটাতে দেখো ডাবল বন্ড আছে, একটা বন্ড আছে। সো কথা হচ্ছে অ্যালকিন হবে জাস্ট যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড হয়ে গেলে এটা অ্যালকিন, বাকিগুলোতে একটা বন্ধন থাকার সমস্যা নেই। ডাবল বন্ড একবার হইলে ওইটা হবে অ্যালকিন। আর ট্রিপল বন্ড যদি তোমার হচ্ছে একবার হয়ে যায় এটা হবে অ্যালকাইন। যেমন ধরো আমি এরকম যদি লিখি CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, এটার নাম হচ্ছে প্রোপাইন। এটার নাম প্রোপাইন। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের অ্যালকাইন। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালকাইন। অ্যালকাইন মানে ডাবল, মানে এগুলাতে হচ্ছে একটা বন্ড থাকতে পারে, সমস্যা নাই। আচ্ছা বুঝছি আমরা। এগুলা পড়াও আমরা মুক্ত শিকলের সম্পৃক্ত আর সম্পৃক্ত। এবার আমরা বদ্ধ শিকলের সম্পৃক্ত দেখব, বুঝছো? এবার আমরা দেখব বদ্ধ শিকলের সম্পৃক্ত দেখব, আর এখানে দেখবো যে অসম্পৃক্ত। সম্পৃক্ত কোনগুলা? যেগুলোতে একটা বন্ধন থাকে, যেমন ধরো CH2 বন্ড CH2 বন্ড CH2, এই যে এটার নাম সাইক্লোপ্রোপেন। এগুলাতে একটা বন্ধন আছে, এটার নাম সাইক্লোপ্রোপেন। আগেও দেখেছি, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, একটা বন্ধন আছে। আর অসম্পৃক্ত যেগুলো আছে না, অসম্পৃক্ততে তোমার একের চেয়ে মানে দুইটা বন্ধন থাকবে। বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়, এটা মনে রাখো। যেমন ধরো ভাই হচ্ছে সাইক্লোপ্রোপিন যদি আঁকি, এই যে এটা আঁকছি না, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন। এটার নাম সাইক্লোপ্রোপিন। এটা সাইক্লোপ্রোপিন কেন? দেখো এটাতে একটাতে ডাবল বন্ড আছে, এটাতে কি আছে? ডাবল বন্ড আছে। সেম ভাবে আমি যদি সাইক্লোবিউটেন আঁকি তাহলে এটা হবে CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। এটা হচ্ছে এটা কি? এটা সাইক্লোবিউটেন। সেম আমি সাইক্লোবিউটেন এখানে যদি আঁকি, যদি অসম্পৃক্তটা আঁকি, আচ্ছা এটা এই অসম্পৃক্ত ডাবল বন্ড এর জন্য প্রোপিন হইছে, আর এটাতে একটা বন্ডের জন্য প্রোপেন হইছে, অ্যালকেন হইছে, মনে রাখবা। তো CH2 বন্ড CH2 দিলাম, হ্যাঁ। আচ্ছা এইভাবে দিলেও হবে না। আমি কোথায় ডাবল বন্ড দিব? মনে করো এই সাইডে ডাবল বন্ড দিব, CH2 এখানে ডাবল বন্ড দিব না। ডাবল বন্ড দিলে এখানে হবে CH বন্ড CH2 বন্ড CH2, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। কথা হইতেছে যে এখানে ডাবল বন্ড দিতেছে, এখানে CH2 না হয় CH হইতেছে কেন? কেন হইতেছে ভাইয়া? দেখাই, একটা কার্বনের কয়টা হাত আছে? আগে হচ্ছে এইটা দেখে, এখানে কেন CH2? একটা কার্বনের কয়টা হাত থাকে? চারটা। কয়টা থাকে? চারটা, তিনটা। এই যে কার্বনটা দেখতেছে, এটার এইদিকে একটা হাত, এইদিকে একটা হাত, মানে এই হাত আর এই হাত তোমার হচ্ছে ইয়ার মধ্যে আছে, বুঝছো? এখানে C আছে। সো এটাতে 2 হইছে কেন? দেখো একটা হাত আর বাকি দুইটা হাত যে আছে না, এগুলাতে হাইড্রোজেন আছে, বুঝতে পারছো? উপরে এইখানে কার্বন ছিল, এই যে কার্বন, এখানে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন বাকি দুইটা হাতে, আর এই হাতটা এইদিকে, বুঝতে পারছো? পরে আবার CH2 দেখো, এখানে C এরকম না। সো এই যে কার্বনে, এটার দুইটা হাত এইদিকে আর বাকি দুইটা হাত, একটা হাইড্রোজেন এটার একটা হাত, একটা হাত, বাকি দুইটা হাতে একটাতে হাইড্রোজেন আর একটাতে হাইড্রোজেন। সো এইভাবে হইছে আমাদের সাইক্লোবিউটেন। আর এইটাতে এখানে ডাবল বন্ড যদি আমি দিয়ে দিই, দেখো এখানে ডাবল বন্ড দিয়ে দিলাম, তাহলে কাহিনী কি? এই কার্বনের ডাবল বন্ড দিয়ে দিলে এরকম এরকম হয়ে যায়। এরকম হয়ে গেলে দেখো অলরেডি একটা দুইটা তিনটা বন্ড হয়ে গেছে, আর মাত্র একটা হাইড্রোজেন থাকা হয়। সো এটাতে এবার গণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেছে, পাঁচটা হওয়া পসিবল না। সো একটা হাতে থাকবে না। এই একটা, এখানে দুই বন্ড, আর এই একটা, এইভাবে। এজন্য এখানে CH, এখানে CH আছে। ডাবল বন্ড যেখানে দিবা CH আছে, বুঝতে পারছো? এইটা বুঝে দিবা। একটা কার্বনের চারটা হাত আছে, তুমি চারটা হাত প্রপার ইউজ করো, ঠিক আছে? এরপরে আসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন।
এরপরে আসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটার অর্থ হচ্ছে সুগন্ধি। এটার অর্থ হচ্ছে সুগন্ধি, বুঝছো? এটা হচ্ছে সুগন্ধি, মানে এগুলা, এইটা আসছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে। এটা আসছে গ্রিক শব্দ, এটা আসছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে। গ্রিক শব্দ অ্যারোমা, অ্যারোমা থেকে আসছে, বুঝতে পারছো? এটা আসছে আমাদের গ্রিক শব্দ অ্যারোমা, ঠিক আছে? এবার অ্যারোমেটিক শব্দের অর্থ হইতেছে সুগন্ধ। তো প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলা পাওয়া গিয়েছিল সেগুলো হচ্ছে সুগন্ধযুক্ত, তাই এ ধরনের নামকরণ করা হয়েছে। অ্যারোমেটিক যৌগের উদাহরণ যেমন ধরো C6H6, C6H6 এটার নাম হচ্ছে বেনজিন, এটার নাম বেনজিন। আবার আছে তোমার C10H8, এটার নাম হচ্ছে নেপথালিন, এটার নাম হচ্ছে নেপথালিন, বুঝতে পারছো? বেনজিন, নেপথালিন এগুলা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক যেগুলা থাকে এগুলোর অ্যারোমেটিক হচ্ছে এগুলোর কার্বন সংখ্যা, অ্যারোমেটিক যৌগগুলোর কার্বন সংখ্যা 6, 7, 8 এরকম হয়ে থাকে, বুঝছো? বা 5, 6, 7, 5, 6, 7 এরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে। তো এই যে বেনজিনটাকে কি রকম আঁকে দেখো, বেনজিনের 6টা কার্বন, বেনজিনে 6টা কার্বন আছে, তো তুমি 6টা কার্বন আগে দিবা। একটা কার্বন, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এইভাবে দিবা বেনজিনের কার্বন। দিছি ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। সো বেনজিন যেটা আছে না, এই যে অ্যারোমেটিক যৌগগুলো আছে, এগুলো হচ্ছে ফার্স্টে তো একক বন্ধন থাকে, একক বন্ধন বুঝলাম, একটা অন্তর অন্তর দ্বিবন্ধন থাকে, মানে এইটাতে একক বন্ধন থাকলে এটাতে দ্বিবন্ধন, এটা একক বন্ধন হইলে এটা দ্বিবন্ধন, এটা একক বন্ধন হইলে এটা দ্বিবন্ধন, বুঝতে পারছো? এইভাবে থাকে। তো এই যে বেনজিন দেখো, তুমি যদি সুন্দর করে এইবার কার্বনের বাকি হাতগুলা দাও, এখানে একটা, এখানে 2টা, বাকি আছে কয়টা? একটা, এই যে দিলাম। এই কার্বনের এই 2টা আর একটা, কয়টা হাত হইছে? 3টা, বাকি আছে কয়টা? একটা দিলাম। এখানেও সেম, এখানেও সেম, এখানে সেম, এখানে সেম। প্রত্যেকটা হাতে হাইড্রোজেন লাগবে, প্রত্যেকটা হাতে হাইড্রোজেন লাগবে। দেখো কয়টা হাইড্রোজেন লাগছে? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এইভাবে হচ্ছে C6H6, এটার নাম হচ্ছে বেনজিন। এই যে বেচারাটা, এটার নাম হচ্ছে বেনজিন, বেনজিন বাক্স, বুঝতে পারছো? ঠিক আছে। পরে দেখো নেপথালিন, কার্বন হচ্ছে 10টা, 10টা কার্বন কিভাবে দিবা? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, হ্যাঁ 6টা, পরে হচ্ছে 7টা, 8টা, 9টা, 10টা, এই যে 10টা কার্বন বাইরে দিছি, বুঝতে পারছো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এই যে বন্ডগুলা দিলাম, এখানে কি দিছি দেখছো? এখানে কার্বন 10টা হইছে না? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এইভাবে মানে বেনজিনকে তুমি 2বার রাখবা, মনে করো সেখানে এক সাইড ইউজ হয়ে যায় এটা। তো কি করবা স্যার? কথা হচ্ছে তুমি এটাকে এমন ভাবে দিবা, এইখানে ডাবল বন্ড দিছো, এটা সিঙ্গেল, এটা ডাবল বন্ড, এটা সিঙ্গেল, এটা ডাবল বন্ড। তো দেখো কি হইছে এখানে। পরে পরে তুমি দেখো এটাতে সিঙ্গেল দিলে, এটাতে ডাবল বন্ড দিলাম, এটা সিঙ্গেল, এই যে এটাতে ডাবল বন্ড আছে, আচ্ছা হবে না, এটাতে ডাবল বন্ড আছে, এটাতে ডাবল বন্ড আছে, এটা সিঙ্গেল, এটাতে ডাবল বন্ড, এটাতে ডাবল বন্ড আছে, এটা সিঙ্গেল, এটাতে ডাবল বন্ড, এই যে হয়ে গেছে, এটা নাম হচ্ছে নেপথালিন। তুমি দেখো এই কার্বনের কয়টা হাত আছে? 3টা, আর একটা হাতে হাইড্রোজেন, 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 তুমি সব করে দেখো ঠিক মতোই দিতেছি। এটার দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 4টা হাতই পূরণ হয়ে গেছে, এখানে কোনো হাইড্রোজেন বসবে না। এই কার্বনের 1টা, 2টা, 3টা, 4টা, 4টা হাত পূরণ হয়ে গেছে, হাইড্রোজেন বসবে না। এটাতে একটা হাইড্রোজেন, এটাতে হাইড্রোজেন, আর এটাতে হাইড্রোজেন বসবে। হাইড্রোজেন কয়টা হইলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এইভাবে হইছে। এইভাবে এইটাতে আসছে C10H8 এবং এটার নাম হচ্ছে নেপথালিন, নেপথালিন, বুঝতে পারছো? বুঝতে পারছো? এগুলা জাস্ট জানার জন্য, এইগুলা জাস্ট জানার জন্য, বুঝলেই মোটামুটি এখানে হয়েছে। নিচে দিয়ে দেখবা, দেখো ওকে, ঠিক আছে। নেক্সট, এইবারে হচ্ছে আমরা যাব মেইন জিনিসে। এগুলা দিয়ে আমরা বুঝছি কোনটা কি, কি থেকে কি,
এইবারে আসো মেইন খেলা, ক্লাসে ঢুকি আমরা। এত সময় আমরা গল্প করছি, এবার হচ্ছে ক্লাসে ঢুকি। এগুলো অনেক সূত্র আছে, যেমন ধরো অ্যালকেনের সূত্র হইতেছে বা অ্যালকেনের সাধারণ সংকেত হইতেছে, অ্যালকেনের সাধারণ সংকেত হইতেছে CnH2n+2, মানে হচ্ছে আচ্ছা CnH2n+2, আমি সূত্রগুলো লিখি আগে, পরে পূরণ করতেছি। এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত হইতেছে CnH2n। ওকে, পরে আছে অ্যালকাইন, অ্যালকাইনের সাধারণ সংকেত হইতেছে CnH2n-2, বুঝতে পারছো? পরে আছে অ্যালকোহল, সো অ্যালকোহলের সাধারণ সংকেত হইতেছে CnH2n+1 দেন OH, বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে এখানে OH লাগানো থাকে আর কি, দ্যাটস ইট, আর কিছু না, OH। পরে আছে অ্যালডিহাইড, আর কি, অ্যালডিহাইডের সংকেত দিয়েছে CnH2n+1 এবং এটার সাথে অ্যাড হয় C8O। পরে আছে কার্বক্সিলিক অ্যাসিড, যেমন ধরো এটা হয় CnH2n+1 আর এটার সঙ্গে COOH, মানে কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে বন্ড COOH, অ্যালকোহল মিন্স হচ্ছে বন্ড OH, আর অ্যালডিহাইড মানে বন্ড CH, এরকম আর কি। এগুলো আর কি জাস্ট অ্যাড হয় CnH2n+1 এর সাথে। এবার কথা হচ্ছে CnH2n+1 কি, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, এটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক, এবং এটা হচ্ছে আমাদের CnH2n+1। দয়া করে সম্পূর্ণ ক্লাস দেখবা, নাইলে বুঝবা না, সম্পূর্ণ ক্লাস দেখবা হচ্ছে সব পানি হয়ে গেছে। সো এগুলা বুঝছি। অ্যালকেন মানে CnH2n+2, অ্যালকেন মানে CnH2n+2। আমি মনে করো এখানে যদি কার্বন n এর মান 2 ধরি, এটা হবে C2H, 2 দুগুণা 4 + 2 মানে H4, এটা হবে C2H4। তাহলে এটা কি, 2 দুগুণা 4 আর 2 হইতেছে 6, তাহলে C2H6। এইটা হচ্ছে আমাদের অ্যালকেন হবে, এটা কি হবে অ্যালকেন, এটার নাম হচ্ছে ইথেন। পিথেন এগুলা কিভাবে আসে এটা ভাইয়া দেখাইতে হবে। সো কার্বন সংখ্যা 1 হইলে, এটার নাম হচ্ছে মিথেন, এটা হচ্ছে মিথেন। কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে এটার নাম হচ্ছে ইথেন। আমরা হচ্ছে এগুলাকে অ্যালকেন সিরিজে ধরতেছি আর কি, মিথেন, ইথেন। কার্বন সংখ্যা 3 হইলে এটা হচ্ছে প্রোপেন। কার্বন সংখ্যা 4 হইলে এটা হবে বিউটেন, কার্বন সংখ্যা 4 হলে বিউটেন। কার্বন সংখ্যা 5 হইলে এটা হবে পেন্টেন, এটা কি হবে পেন্টেন। কার্বন সংখ্যা 6 হইলে এটা হবে তোমার পেন্টেন। আচ্ছা, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, পরে হচ্ছে হেক্সেন, হেপটেন, এরকমই তো। 6 হইলে হেক্সেন, 6 হয় যদি তাহলে হবে হেক্সেন। কার্বন সংখ্যা যদি 7 হয় এটা হবে হেপটেন, বুঝতে পারতেছো? বলো, এই যে এতটুকু দেখা যায়, তাইলে আমি একটু লিখি। কার্বন সংখ্যা 1 মানে হচ্ছে মিথেন, এটা কি লিখছি মিথেন। তো মিথেন এগুলা তেন যেহেতু অ্যালকেন দেখতেছো, অ্যালকেন মানে CnH2n+2, মানে বুঝছো এখানে কার্বন সংখ্যা থেকে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে 2 বেশি হবে, H2n+2। তাহলে কার্বন একটা হইলে এটা হবে তোমার কার্বন একটা, হাইড্রোজেন হবে 1 এর দ্বিগুণ, n 2n মানে 1, n যদি 1 হয় তাহলে 2n মানে 2, 1 এ 2 + 2 মানে 4, H4। এইভাবে সেমভাবে ইথেনটা হবে C2H6। তুমি যদি ভেঙে লিখতে চাও তাহলে এটা হবে এরকম CH3 বন্ড CH3। কিভাবে CH3 বন্ড CH3? তো হইছে আমরা তো দেখছি যে ইথেন মানে C2H6, এটাকে বাংলায় CH3 বন্ড CH3 কিভাবে পায় দেখো, এখানে কার্বন কয়টা 2টা। আর যেহেতু ইথেন বলতেছো, ইথেন মানে কি অ্যালকেন, এজন্য ইথেন হইছে। অ্যালকিন যদি হইতো তাহলে ইথিন হইতো, অ্যালকাইন হইলে এটা ইথাইন হইতো, বুঝতে পারতেছো? সো এই যে C2
যেহেতু ইথেন তার মানে এটা অ্যালকেন, অ্যালকেন হইলে কার্বন কার্বন একটা বন্ধন থাকে, দিলাম একটা বন্ধন। এইবার দেখো এই যে কার্বন আছে না, এটার বাকি হাত কয়টা? তিনটা। এই যে কার্বন আছে এটার একটা হাত এইদিকে, বাকি আছে তিনটা হাত। এই প্রত্যেকটাতে হাইড্রোজেন অ্যাড করো, হাইড্রোজেন অ্যাড করো। এইভাবেই আসছে তোমার ইথেন। দেখো CH3 এইভাবে আছে, বন্ড CH3 বন্ড CH3, বুঝছো? এদিকে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, এইদিকে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, মাঝখানে বন্ড আছে। এইভাবে প্রত্যেকটা আসে। প্রোপেন, প্রোপেন মানে কি জানো স্যার? প্রোপেন মানে হইতেছে আমাদের C3H8, এটা হচ্ছে প্রোপেন। কার্বন তিনটা, এন এর মান 3, তাইলে হাইড্রোজেন হবে 3 গুণা 6 আর 2 8টা। বুঝতে পারছো? তো এটাকে যদি ভেঙে লেখো প্রোপেনকে, তাইলে হবে CH3 বন্ড CH2 বন্ড CH3। তো এটা কিভাবে হইছে? এটাকে একটু ভেঙে দেখি আমরা। প্রোপেন, প্রোপেন বলতেছি অ্যালকেন, যেহেতু কার্বন তিনটা থাকবে এবং প্রত্যেকটাতে একটা করে বন্ড থাকবে, একটা করে বন্ড থাকবে। সো দেখো আমরা এটা বাকি আছে তিনটা, এটাতে একটা দুইটা আছে, বাকি আছে দুইটা হাত, এটাতে একটা হাত, বাকি তিনটা হাত। প্রতিটাতে হাইড্রোজেন অ্যাড করবা, প্রতিটাতে হাইড্রোজেন অ্যাড করো। তাইলে এটা কি হইলো? দেখো এটা কি হইলো? CH3 CH2 CH3, কি হইছে? CH3 CH2 CH3, এটাই তো হইছে CH3 বন্ড CH2 বন্ড CH3। ঠিক আছে, ওকে। পরে আসো বিউটেন। পরে কি? বিউটেন। বিউটেন মানে হবে আমি ডিরেক্টলি লিখে বলি CH3 CH2 বন্ড CH2 বন্ড CH3। বিউটেন মানে হচ্ছে C4H, কয়টা হবে বলো? কয়টা হবে? CnH2n + 2। তো না বুঝলে এখানে আবার বুঝো, অ্যালকেন, অ্যালকেন তার মানে CnH2n + 2। তাহলে C এর মান যদি 4 হয় তাহলে C4H, এটা হবে 2 × 4 + 2। এটা থেকে কি আসে দেখো, C4H, 4 × 2 = 8 আর 2 = 10, H10। বুঝতে পারছো? C4H10 এইভাবে আসছে, এইভাবে আসতেছে। ঠিক আছে, পেন্টেনটা লিখি, আর হচ্ছে বাকিগুলা লিখে লাগবে না, এগুলো এমনিতেই পারবে। CH3 মানে মধ্যগুলা সবগুলা CH2 হবে, আর প্রথমে তার শেষে তার CH3 হবে। এটা পেন্টেন মানে কার্বন 5টা থাকবে, তাহলে CH2 বন্ড CH2 বন্ড CH3। এখানে কার্বন 5টা আছে কিনা? 1টা 2টা 3টা 4টা 5টা। বুঝতে পারছো? এটা লিখতে পারবা, এটাও পারবা। আর মনে রাখবা কার্বন 7 পর্যন্ত হেপ্টেন। এবার কার্বন 8 থাকলে কি হবে? কার্বন যদি 8টা থাকে তাহলে এটার নাম হচ্ছে আমাদের ডেকেন, সরি কার্বন 8 থাকলে হচ্ছে অক্টেন। কার্বন 8 থাকলে হবে অক্টেন। কার্বন যদি 9টা থাকে তাহলে ওইটা হবে নোনেন, নোনেন, নোনেন। আর কার্বন যদি 10টা থাকে ওইটা হবে আমাদের ডেকেন। বুঝতে পারছো? এটা হবে ডেকেন। ওকে, ওকে। সো অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n + 2। সো আমি মনে করো লিখলাম এখানে, এখানে যদি লিখি আমি C3H6, তাহলে এটা কি অ্যালকেন হবে জীবনে? বলো, C3H6 লিখলে এটা কি জীবনে অ্যালকেন হবে? হবে না। কেন হবে না? কারণ দেখো C3H6, C3 তার মানে হচ্ছে আমাদের এই সূত্রতে আইসা বসাই, এই সূত্রতে আইসা বসাই দেখি কার্বনের n যদি কার্বন 3টা হয়, মানে n যদি 3 হয়, n 3 হইলে হাইড্রোজেন হবে 2 × 3 + 2, তাহলে 3 × 6 আর 2 কত? 8, মানে C3H8 হবে। যদি এটা অ্যালকেন হইতে চাই তাহলে এটা হওয়া উচিত C3H8, তাইলে এটা হবে আমাদের, এটা অ্যালকেন হবে না। অ্যালকেন হইতে হইলে এটা হতে হবে C3H8, আর C3 হইলে এটার নাম হয়ে যাবে প্রোপেন। তাহলে এটার নাম কি? প্রোপেন। এটার নাম হচ্ছে প্রোপেন। বুঝতে পারছো? এটার নাম হচ্ছে প্রোপেন। সেম ভাবে অ্যালকিন, যদি প্রোপেনের অ্যালকিন ফর্ম কি হবে বলো? প্রোপেনের অ্যালকিন ফর্ম কি হবে? C3H2n, H 3 × 2 = 6, তার মানে C3H6। এটাই হইছে আমাদের প্রোপিন। প্রোপেনের অ্যালকিন তার মানে হবে প্রোপিন। অ্যালকিনে যাইতে হইলে আমাদের অ্যালকেন তো এরকম, অ্যালকেন এরকম। সো এই এনটা বাদ দিয়ে অ্যালকিনের সময় EN হবে, এইটা হবে আমাদের অ্যালকিন। এইটা অ্যালকিন, এটা অ্যালকিন, আর এটা অ্যালকিন। আর অ্যালকাইনে গেলে এটা হবে ALK, আর এটা বাদ দিয়ে হবে YN, এটা হবে অ্যালকাইন। বুঝতে পারছো?
অ্যালকাইনে হবে CnH2n -2 তার মানে Cn এটা C3H কত হবে 2n -2 3 দুগুণা 6 6 থেকে 2 গেলে কি 4 তার মানে C3H4 এটা হচ্ছে অ্যালকাইন। এরকম পৃথিবীর যতটা অ্যালকাইন আছে সবগুলাই সূত্র মেনে চলবে, পৃথিবীর যতটা অ্যালকিন আছে সবগুলাই সূত্র মেনে চলবে, এই সূত্রগুলো মনে রাখবা। এটা হচ্ছে অ্যালকেনের সূত্র। সো অ্যালকাইনটা হবে C3H4 এটা হবে অ্যালকাইন এবং এটার নাম হবে প্রোপাইন, যেহেতু কার্বন 3টা হইলে প্রোপাইন তাহলে এটা হবে প্রোপাইন। বুঝতে পারছো? অ্যালকোহল বলছি কি হয় CnH2n+1 তার মানে C3H কত হবে 3 দুগুণা 6 আর 1 7 তাহলে H7 এবং এটার সাথে যদি OH লাগাও তাহলে এটা হয়ে যাবে অ্যালকোহল তাহলে এটা যেহেতু প্রোপেন ছিল তাহলে এটা প্রোপেনের অ্যালকোহল মানে প্রোপানল, প্রোপেনের অ্যালকোহল মানে কি স্যার প্রোপানল। বুঝতে পারছো? ঠিক আছে। সেম ভাবে অ্যালডিহাইড আছে, ওকে সেম ভাবে এখানে আছে অ্যালডিহাইড। এই যে বেচারাটা এটা হচ্ছে অ্যালডিহাইডের সূত্র CnH2n+1 বন্ড CHO তার মানে অ্যালডিহাইডটা হবে, দেখো অ্যালডিহাইডটা হবে আমি এখানে লিখি C3H2n+1 মানে H7 এটার সাথে যদি বন্ড CHO লাগাও তাহলে এটা হয়ে যাবে অ্যালডিহাইড। বাট এটাতে কার্বন কটা দেখো এই তিনটা এই আরেকটা কার্বন মানে টোটাল কার্বন হয়ে গেছে 4টা, এজন্য এটা হয়ে যাবে বিউটেন। আর বিউটেনের অ্যালডিহাইড মানে হচ্ছে অ্যালডিহাইড হইলে সাথে হচ্ছে L যুক্ত হবে, সাথে যুক্ত হবে L তার মানে বিউটান ছিল এটা হয়ে যাবে বিউটানেল। বুঝতে পারছো? এটা হয়ে গেছে বিউটানেল। আরো বুঝবে, এগুলো তো যা সূত্রই বুঝাইতেছি। ওকে, কার্বক্সিলিক অ্যাসিড এটা অ্যাসিড, যেমন ধরো C3H7 সিটা হলো OH যদি লাগাও তাহলে এটা কি হয়ে গেছে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেছে। এটাতে কার্বন কয়টা 3টার একটা 4টা তার মানে এটার নাম হচ্ছে বিউটা। 4টা হলে তো বিউটেন, তাহলে এটার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। জাস্ট অ্যাসিডের সময় তোমার হচ্ছে যে এটা তো বিউটেন ছিল বিউটেন ছিল এরকম, এটার এনটা সরে গিয়ে এখানে ওইক অ্যাসিড যুক্ত হবে তার মানে এটা হবে বিউটান মানে ইটা সরে গিয়ে ওইক অ্যাসিড যুক্ত হবে বিউটানোয়িক অ্যাসিড। বুঝতে পারছো? আর ওই যে ওইটা বিউটানেল কিভাবে হয়েছে, এখানে বিউটেন ছিল এইভাবে, এইটা তোমার হচ্ছে ইটা সরে গিয়ে এখানে জাস্ট এল যুক্ত হয়েছে বিউটানেল। এতটুকু তো বুঝছো, মানে এই সূত্রগুলা মনে রাখবা, এগুলা ইম্পর্টেন্ট আছে, সূত্রগুলা মনে রাখো আমরা হচ্ছে পরে যাই। এইবার হচ্ছে তুমি আমরা এবার হচ্ছে বিস্তারিত ভাবে অ্যালকেনটাকে জানবো। এবার আমরা বিস্তারিত অ্যালকেনকে জানবো, এমনিতে এখন সূত্র দেখছো, এখন আসো বিস্তারিত অ্যালকেনকে জানি আমরা। অ্যালকেন মানে কি স্যার? অ্যালকেন মানে কি এটাতে কার্বন একটা বন্ধন থাকবে। সো কার্বন একটা বন্ধন থাকলে এটা হচ্ছে অ্যালকেন, একক বন্ধন। কার্বন একক বন্ধন, তখন হবে এটা অ্যালকেন। বুঝতে পারছো? অ্যালকেনের সাধারণ সংকেত, তাহলে অ্যালকেন যেহেতু এটার সাধারণ সংকেত কি হবে বলো? এটার সাধারণ সংকেত হবে CnH2n+2, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। ওকে, এটা হচ্ছে অ্যালকেন। সো কয়েকটা অ্যালকেনের যদি আমরা নাম লিখি, আমরা তো আগে থেকেই পড়ে আসছি CH4 এটা হচ্ছে মিথেন, এটার নাম মিথেন। তারপরে হচ্ছে C2H6 এটাকে ভেঙে এইভাবে লিখতে পারবো CH3 বন্ড CH3। বুঝতে পারছো? C2H6 কেন হইল?
কার্বন 2 যদি দেওয়া এর মান 2 দাও তাহলে এইচ দিতে হবে 2 দুগুণা 4 প্লাস 2 কত হইছে 6টা, এই 6টা দিতে হবে, আমরা 6টা দিছি। সেম ভাবে মিথেনের ক্ষেত্রে কার্বন একটা তাহলে হাইড্রোজেন হবে 2 একে 2 আর 2 হচ্ছে 4। বুঝতে পারছো এইভাবে? এই যে এটার নাম হচ্ছে ইথেন। সেম ভাবে আমরা জানি প্রোপেন মানে হবে কি হবে C3H8, এটা হবে প্রোপেন। এটাকে এইভাবে ভেঙে লিখতে পারবো, আগে দেখাইছি। ওকে, এবারে আসো অ্যালকাইল মূলক আমরা দেখছি। অ্যালকাইল মূলকটা কি? এটা হচ্ছে তুমি যদি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি তুমি কি করো, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকাইল মূলক পাওয়া যায়। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে তোমার হচ্ছে অ্যালকাইল মূলক পাওয়া যায়। বুঝতে পারছো? আমরা যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দিলে অ্যালকাইল মূলক পাওয়া যায়। তার মানে অ্যালকেন হচ্ছে CnH2n+2, এটা থেকে একটা হাইড্রোজেন যদি অপসারণ করে ফেলি, তার মানে এই যে একটা হাইড্রোজেন অপসারণ মানে মনে করো C2H6, এটা থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে হয়ে যাবে C2H5। বুঝতে পারছো? এখানে বন্ড চলে আসবে, তো C2H5 হয়ে যাবে। তো C2H5 যদি হয়, 5 হইলে এখানে বন্ড কেন আসে? কত হইতেছে? C2H5 হইলে এখানে বন্ড কেন আসে দেখাই। C2H6 যখন C2H6 থাকে তখন এটার নাম থাকে আমাদের ইথেন, অ্যালকেন। তাই কার্বন একটা বন্ধ, তিনটা। বুঝতে পারছো? হাইড্রোজেন। সো এটার সাথে কয়টা হাইড্রোজেন আছে? 6টা। তিনটা 6টা আছে। সো আমি একটা হাইড্রোজেন যদি অপসারণ করে ফেলি, তার মানে এর একটা হাত খালি থেকে যায়, ওই খালি হাতটাই হচ্ছে এখানে বন্ড। বুঝতে পারছো? ঠিক আছে। এবার হচ্ছে তার মানে এটা থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে হবে CnH2n+1। বুঝতে পারছো? এটা বোঝানোর কথা না, 2 ছিল 2n+2 ছিল, এটা হয়ে যাবে CnH2n+1, আর এখানে একটা বন্ড চলে আসবে। বুঝতে পারছো? এখানে একটা বন্ড চলে আসবে। তার মানে অ্যালকাইল মূলক, এই যে অ্যালকাইল মূলক এটাকে তুমি হচ্ছে R দ্বারা লিখে, অ্যালকাইল মূলককে R লিখে, মানে এই যে CnH2n+1 এটা মানে হচ্ছে R, এটা মানে হচ্ছে R। বুঝতে পারছো? আর এই R বন্ড আমরা অ্যালকাইল মূলককে R বন্ড এইভাবে লিখি, R বন্ড OH মানে অ্যালকোহল। কারণ এটার সাথে যদি OH যুক্ত হয়, দেখো CnH2n+1 এর সাথে OH যুক্ত হইলে এটার নাম ছিল অ্যালকোহল। সেম ভাবে R মানে হচ্ছে CnH2n+1, এটার সাথে OH যুক্ত হইলে এটা হবে অ্যালকোহল। বুঝতে পারছো? ঠিক আছে। ওকে, এবার দেখো অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনকে আমরা কিভাবে প্রস্তুত করি এটা আমরা দেখব। আচ্ছা, এটা আমরা বুঝছি অ্যালকাইল মূলক কি। সবগুলা খাতায় লিখবা, সুন্দরভাবে খাতায় লিখো, সবগুলা খাতায় সুন্দরভাবে লিখো। এবার আমরা দেখব হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। ওকে, অ্যালকেনকে কিভাবে প্রস্তুত করে? অ্যালকেনকে তুমি হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে প্রস্তুত করতে পারবা। অ্যালকেনকে কার্বন ডাই অক্সাইড থেকে তুমি হচ্ছে প্রস্তুত করতে পারবা। অ্যালকেনকে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যদি যুক্ত করো, কি করো? কার্বন ডাই অক্সাইডের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করলে এখানে তুমি মিথেন পাইবা প্লাস পানি পাইবা। মিথেন মানে CH4, তাইলে এখানে হাইড্রোজেন তোমার অক্সিজেন তো 2টা, তার মানে 2 অণু পানি উৎপন্ন হবে, তো 2H2O পানি। সো দেখো হাইড্রোজেন কয়টা আছে? 2টা 4টা, এখানে আছে তো মোট হইতেছে 8টা, এখানে 4 গুণ 8। ঠিক আছে। সো আমরা দেখি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করো যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আমরা হচ্ছে মিথেন পাই। তার মানে অ্যালকেনের প্রস্তুতি আমরা করতেছি। তো প্রথম প্রস্তুতিটা কি? কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করলে আমরা মিথেন পাবো। কিভাবে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করলে আমরা হচ্ছে অ্যালকেন পাবো। পাইছি? পরে আসো
এটা বেশি কার্বন ডাই অক্সাইড থেকে, এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকে, তোমরা থেকেই বুঝতেছো। পরে আসো অ্যালকিন থেকে, অ্যালকিন প্লাস অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে, অ্যালকিন আর অ্যালকাইন থেকে তোমার হচ্ছে আমরা অ্যালকেন প্রস্তুতি শিখবো, অ্যালকেন প্রস্তুতি শিখবো। বুঝতেছো? সো অ্যালকিন কি মনে করো যে CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন, এটার নাম হচ্ছে ইথিন। এই ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, এক্ষেত্রে প্রভাবক হইতেছে নিকেল আর তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। সো 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনের সাথে বা ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে হবে। দেখে এই যে বেচারাটা এইভাবে আছে, CH2 ডাবল বন্ড CH2 মানে C ডাবল বন্ড C, এখানে দুইটা হাত আর দুইটা হাত দাও, এখানে দুইটা হাত দাও, এটাতে H, এটাতে H, এটাতে H, এটাতে H। বুঝতে পারছো? এইভাবে আছে এটা। সো এখানে যেহেতু নিকেল প্রভাবক দিয়ে আমি তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রিতে রাখছি, এর বন্ড একটা ভেঙে যাবে, এর একটা বন্ড ভেঙে যাবে, যেটা ভেঙে গেছে। এটা যদি ভেঙে যায়, এইটা যদি ভেঙে যায়, তাহলে দেখো এটার তিনটা হাত আছে, আরেকটা হাত দিতে হবে, এটার তিনটা হাত আছে, আরেকটা হাত দিতে হবে। এই যে হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে হয়, এবং এখানে উৎপন্ন হয় CH3 বন্ড CH3। বুঝছো নাকি বুঝো না? এটার নাম হচ্ছে ইথেন আর এটার নাম হচ্ছে ইথিন। মানে আমরা দেখো অ্যালকেন প্রস্তুত করতেছি, এই যে অ্যালকেন, ইথেন এটা আসছে। বুঝছো? অ্যালকেন মানে কি? ওই যে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, যেগুলাতে এন লাগানো আছে ওইগুলা ইথেন। অ্যালকেন মানে হচ্ছে এইটার সাথে ANE এটা লাগানো থাকবে। যেমন ধরো আমাদের বিউটেন, পেন্টেন, ইথেন, এই যে এটার সাথে ANE লাগাও, এটা হয়ে গেছে ইথেন। বিউটেন মানে হচ্ছে বিউট, এটার সাথে N লাগাও, এটা হয়ে গেছে বিউটেন। N না লাগে যদি তুমি ENE লাগাও, তো এটা হয়ে যাবে বিউটিন মানে অ্যালকিন। ইংরেজিতে এগুলো হয়েছে। বুঝছো? সেম ভাবে ইথাইন থেকে আমরা দেখবো, এটা দেখছি আমরা ইথিন থেকে দেখছি না, সেম জিনিসটা আমরা ইথাইন থেকে দেখবো। আমরা কিন্তু অ্যালকেনের প্রস্তুতি শিখতেছি, মনে রাখবো অ্যালকেনের প্রস্তুতি। সো আমরা দেখবো এইবার হচ্ছে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেনে যায়। এইগুলা কিন্তু সিকিউতে পাইবা, অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেনে যায়। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সিকিউ পড়বো, আর আজকের ক্লাসে শুধু হচ্ছে বেসিক পড়বো। যখন সিকিউ টিকিউ সলভ করবো, মানে এই ক্লাস দেখে সিকিউ ক্লাস সারা যদি 4 থেকে 5 ঘন্টার লেকচার তুমি যদি দেখো, 5 ঘন্টা হবে অবভিয়াসলি, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেরকম বলতেছি সেরকম। ওকে, এখানে ইথিন, অ্যালকাইন মানে হচ্ছে এই যে তিনটা বন্ড CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে ইথাইন। তার মানে এইটাকে তুমি যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে এইখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এটার সাথে হাইড্রোজেন যুক্ত করো, তাহলে একটা হাইড্রোজেন যোগ করলে হবে না, এক মোল হাইড্রোজেন যোগ করলে হবে না, এখানে তো দুইটা বন্ড ভেঙে যাবে। এখন আছে দেখো ব্যাপারটা হইতেছে এই যে ইথাইনটা এরকম আছে, ইথাইনটা আছে C ট্রিপল বন্ড C, এটার এখানে একটা হাত, এখানে একটা হাত আছে, যেহেতু এখানে তিনটা, তার মানে এটা দিয়ে হচ্ছে 4টা, এভাবে। সো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এভাবেই আছে CH ট্রিপল বন্ড CH। এইবার তুমি যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে ভাঙো, এই দুইটা বন্ড ভেঙে যাবে, একটা বন্ড থাকবে। দুইটা বন্ড ভাঙলে দেখো এটার দুইটা হাত আছে, আরো দুইটা হাত দিতে হবে, এটার দুইটা হাত আছে, আরো দুইটা হাত দিতে হবে, দিলাম। তার মানে এই হাত গুলাতেও হাইড্রোজেন অ্যাড হবে, অ্যাড হলে দেখো এই কার্বনের সাথে এক্সট্রা দুইটা হাইড্রোজেন অ্যাড হইছে, এটার সাথে এক্সট্রা দুইটা হাইড্রোজেন অ্যাড হইছে। তার মানে আমাদের হাইড্রোজেন প্রয়োজন এবং 4টা, তুমি দিবা 2h2 মানে 4টা হাইড্রোজেন, তখন উৎপন্ন হবে আমাদের CH3 বন্ড CH3, যার নাম হচ্ছে ইথেন, বা এটা অ্যালকেন সিরিজের আছে। সো আমরা দেখছি অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন পায়। আমরা অ্যালকেনের প্রস্তুতি শিখতেছি। ফার্স্টে শিখছি কার্বন ডাই অক্সাইডকে, কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যদি যুক্ত করি আমরা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে আমরা মিথেন পাই। পরে দেখছি অ্যালকিন আর অ্যালকাইন থেকে পাই ইথিনের সাথে, বা এরকম অন্য যেগুলো আছে, যেমন ধরো আমি যদি সেম জিনিসটা প্রোপাইন থেকে করি, সেম জিনিসটা প্রোপাইন থেকে যদি করি,
প্রোপাইন মানে কি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে প্রোপাইন। এইটার নাম হচ্ছে কিন্তু স্যার প্রোপাইন। এই প্রোপাইনের সাথে যদি তুমি হাইড্রোজেন যুক্ত করো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন কোথায় এড হবে? এটা হচ্ছে কথা, এই যে তোমার যেটা ভাঙবে, যেখানে বন্ড ভাঙবে, এটা তো ডাবল বন্ড, এখানে বন্ড ভাঙবে, যেটাতে বন্ড ভাঙবে ওইটাতে এসে হাইড্রোজেন এড হবে। তার মানে CH3 আছে বন্ড CH, এটা তো CH ছিল, এখানে বন্ড ভাঙছে, এইটার বন্ড ভাঙবে, তার মানে এখানে আরেকটা হাইড্রোজেন এড হবে, এটা হয়ে যাবে CH2। এখান থেকে একটা হাইড্রোজেন এখানে রয়েছে, তাহলে এখানে একটা বন্ড, আর এই CH2 এর সাথে আরেকটা হাইড্রোজেন এড হবে, এটা হবে CH3। এই দেখো এটা হয়ে গেছে প্রোপেন। এটা কি হয়ে গেছে? প্রোপেন। মানে বুঝতে পারছো? এটা প্রোপাইন না, সরি, এটার নাম হচ্ছে প্রোপিন। কিন্তু প্রোপিন, প্রোপিন থেকে কিভাবে প্রোপেন হয়েছে দেখছো? সেমই কেন প্রোপাইন থেকে পাইবা। সো আমরা দেখছি অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে, দুইটা হাইড্রোজেন যুক্ত করলে, জাস্ট H2 যুক্ত করলে আমরা অ্যালকাইন পাওয়া যায়। আর অ্যালকাইন থেকে আমরা যদি দুই মূল হাইড্রোজেন মানে চারটা হাইড্রোজেন যুক্ত করি তখন হচ্ছে অ্যালকাইন পাই। বুঝতে পারছো? বুঝতে পারছো না স্যার? ঠিক আছে। আরেকটা হচ্ছে আমরা অ্যালকাইনটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে পাই। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে হচ্ছে একটা কার্বন সংখ্যা হ্রাস পাবে। সো অ্যালকেন, তো অ্যালকেনের প্রস্তুতি শিখতেছি। আর একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই প্রতিটা বিক্রিয়া মনে রাখবা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ওকে, সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে, হ্যাঁ, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা অ্যালকেন পাই। কিভাবে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন, যেমন ধরো এই যে CH3COO, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড, ইথানয়েড কেন স্যার? এখানে কার্বন দুইটা আছে। সো এইটাকে যদি তুমি সুডালাইন সহ উত্তপ্ত করো, সুডালাইন মানে হচ্ছে এই যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা, ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে থাকবে। সুডালাইন সহ যদি এটাকে উত্তপ্ত করো তাইলে এই যে CH3, এই CH3 আর তার এই হাইড্রোজেন মিলে, এই CH3 আর এই হাইড্রোজেন মিলে এখানে তোমার উৎপন্ন হবে CH4। কি উৎপন্ন হয়েছে? CH4। এটা মানে কি? মিথেন। আর এই যে সোডিয়াম, কি হয়েছে স্যার? দুইটা মিলে হবে Na2। আর এই যে C, তারপর দুইটা ও এখানে একটা আছে, এটা মিলে হবে Na2CO3। তার মানে আমাদের মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে, এটা মিথেন। মিথেন মানে কি? অ্যালকেন। সো আমরা দেখছি এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা অ্যালকেন পাই। সেম ভাবে আমরা আরেকটা জিনিস দেখব, এটা দেখছি তো সোডিয়াম ইথানয়েড থেকে আমরা পাইছি মিথেন। তার মানে আমরা যদি সোডিয়াম প্রোপানয়েড থেকে ট্রাই করি তাহলে কি পাবো? ইথেন পাবো। দেখবা এই যে CH3 CH2, হ্যাঁ, এটা তো অ্যালকাইল মূলক, এটা অ্যালকাইল মূলক থাকবে। অ্যালকাইল মানে CnH2n+1, মনে রাখবা CnH2n+1, এইটা বন্ড আর কি, বা আর বন্ড। এই যে আর বন্ড আছে না, দেখো CH3 CH2, এটাকে এই সূত্রতে আমাদের বলতে হবে। এটার সঙ্গে সিরা হলো Na, এটাই রয়েছে। এটার নাম কি? এটা এইভাবে লিখি, আর যদি বন্ড না লিখি এইভাবে লিখি, কি কথা? CH3 CH2 সিরা হলো Na। এটার নাম হবে তোমার সোডিয়াম প্রোপানয়েড। এটার নাম কি হবে? এটার নাম হবে স্যার সোডিয়াম প্রোপানয়েড। এটার নাম কি? সোডিয়াম প্রোপানয়েড। সো এই যে সোডিয়াম প্রোপানয়েড আছে, এটার সাথে সেম যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, আমরা ক্যালসিয়াম অক্সাইডের মানে এটাকে প্রভাবক থেকে সুডালাইন সহ যদি উত্তপ্ত করি, সুডালাইন হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা মিলে হচ্ছে সুডালাইন সহ উত্তপ্ত করলে এই যে এইটুকু CH3, তারপর হচ্ছে CH2, এটার সঙ্গে এই হাইড্রোজেনটা এড হবে CH3, আর এই যে CH2 হয়ে যাবে CH3। বুঝছো? CH3 ছিল, এই CH2 এর সাথে এই হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 হয়ে গেছে। তার মানে এটা হয়ে গেছে আমাদের
ইথেন, ইথেন হয়ে গেছে। আর এই সোডিয়াম, সোডিয়াম কয়টা হয়েছে? সোডিয়াম দুইটা, এই সি আছে সি, এখানে অক্সিজেন দুইটা, এখানে একটা অক্সিজেন বাকি আছে, এগুলো মিলে সিও থেকে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে। সো এইভাবে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দেখলাম। এখানে আমরা দেখছি প্রোপানয়েড মানে সোডিয়াম প্রোপানয়েড থেকে পাই আমরা ইথেন, মানে কার্বন সংখ্যা একটা কমে যায়, এখানে কার্বন একটা দুইটা তিনটা, এখানে কার্বন দুইটা, এখানে কার্বন সংখ্যা কমে যায়, এজন্যই এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কার্বন সংখ্যা একটা কমে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে। সো আমরা দেখছি অ্যালকেনের প্রস্তুতি, কয়টা প্রস্তুতি দেখছি? তিন ধরনের, একটা কার্বন ডাই অক্সাইড থেকে, আরেকটা অ্যালকিন আর অ্যালকাইন থেকে, আর আরেকটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। এই তিন ভাবে আমরা অ্যালকেন পাইছি, অ্যালকেন প্রস্তুতিটা শিখছি। এইগুলা সিকিউতে আসবে, অ্যালকেন প্রস্তুতি বা দেখবা সিকিউতে, আমি সিকিউ যখন করাবো তুমি বুঝতে পারবা। ঠিক আছে, পরে আসো অ্যালকেনের ধর্ম। অ্যালকেনের ভৌত ধর্ম আছে একটা, যে সম্পৃক্ত হাইড্রোকার্বনরা অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভৌত অবস্থায় অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। মানে অ্যালকেনের কার্বন সংখ্যা, যেমন ধরো কার্বন সংখ্যা যদি 1 থেকে 4 এর মধ্যে থাকে, তাহলে এটার গলনাঙ্ক কম থাকে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রা কম থাকে, মানে 25 ডিগ্রি সেলসিয়াস এর কম থাকে। এজন্য 1 থেকে 4 কার্বনওয়ালা যে জিনিসগুলো আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলাকে আমরা গ্যাসীয় অবস্থায় পেয়ে থাকি। কার্বন সংখ্যা যত বাড়ে, বুঝছো, কার্বন সংখ্যা যত বাড়ে স্ফুটনাঙ্ক এগুলো হচ্ছে বাড়ে। 5 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন পেন্টেনের স্ফুটনাঙ্ক হচ্ছে 36.1 ডিগ্রি সেলসিয়াস। যে এগুলা কি হচ্ছে আমরা গ্যাসীয় অবস্থায় পাই, অ্যালকেনের ভৌত ধর্মের মধ্যে আছে এগুলা। কার্বন যদি অ্যালকেনের কার্বন সংখ্যা 1 থেকে 4টার মধ্যে থাকে, এগুলাকে আমরা গ্যাসীয় অবস্থায় পাই, কারণ এগুলার স্ফুটনাঙ্ক আমাদের কক্ষ তাপমাত্রা থেকে কম। আর এখানে কার্বনের যদি তোমার কার্বন সংখ্যা 5 থেকে 15 এর মধ্যে থাকে, তাহলে এগুলোকে আমরা তরল অবস্থায় পাই, আমরা তরল অবস্থায় পাই। আর কার্বন সংখ্যা যদি 15 থেকে বেশি থাকে, বুঝছো, কার্বন সংখ্যা যদি গ্রেটার দেন 15 থাকে, তখন এগুলোকে আমরা কঠিন অবস্থায় পাই। বুঝতে পারছো? এখানে তো কার্বন সংখ্যা অনেকগুলো হতে পারে, অনেকগুলা কার্বন হতে পারে, হাইড্রোকার্বন যেহেতু অনেকগুলা কার্বন হতে পারে। এবারে আসলে অ্যালকেনের রাসায়নিক ধর্ম, এটা হচ্ছে মেইন সাবজেক্ট, অ্যালকেনের রাসায়নিক ধর্ম। ওকে, আসো অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্মের মধ্যে তুমি পাইবা অ্যালকেনের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে আছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। 1 নম্বর হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। অ্যালকেন সাধারণত নিষ্ক্রিয় হয়, এমনিতে সে কারোর সাথে বিক্রিয়া করে না। অ্যালকেন মোটামুটি নিষ্ক্রিয় হয়, জন্য সে কারোর সাথে বিক্রিয়া করে না। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, আর হচ্ছে দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করে। অ্যালকেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আর অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করে, দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বুঝতে পারছো? ওকে, সো অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অ্যালকেন হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আর অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় অংশগ্রহণ। বুঝতে পারছো? এবার হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া, আমরা দেখবো অ্যালকেনের ক্লোরিনের সাথে বিক্রিয়া। সো আমরা মিথেনের বিক্রিয়াটা দেখবো, এই যে ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে বিক্রিয়া, ক্লোরিনের সাথে বিক্রিয়া। সো ক্লোরিনের সাথে বিক্রিয়াটা কিভাবে করে? এই যে মনে করো
লিখলাম আমি মিথেন, এটার নাম হচ্ছে মিথেন। এই যে মিথেন বেচারা আছে এটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। আলট্রাভায়োলেট রে লাগবে এখানে, আলট্রাভায়োলেট রে ইউভিএফ উপস্থিতিতে, আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে এই যে CH4 আর ক্লোরিন ভেঙে এখানে CH3 একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা ক্লোরিন এড হবে, হইছে। আর এখান থেকে যে হাইড্রোজেন সরছে ওইটা ওই ক্লোরিন মিলে হইছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছো? ভেঙে দেখে বুঝে এটা এরকম আছে, CH4 মানে এরকম আছে, CH4 মানে এরকম আছে। সো এটার সাথে ক্লোরিন এড হবে, ক্লোরিন মানে ক্লোরিন। সো এইখান থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা ক্লোরিন এড হইছে, আর ওই হাইড্রোজেনটা এখানে গিয়ে এটার সাথে হইছে। সো এটা হচ্ছে CH3Cl আর এটা হচ্ছে HCl। বুঝতে পারছো ভাইয়ারা? সেম ভাবে বাকিগুলো হবে, সেম ভাবে হবে। এবার হচ্ছে এই যে CH3Cl, এই CH3Cl এর সাথে যদি তুমি আবার ক্লোরিন যুক্ত করো আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে, এখান থেকে আরেকটা হাইড্রোজেন সরবে, থাকবে CH2, আর এখান থেকে একটা ক্লোরিন এড হবে, তাই হয়ে যাবে Cl2। এটা হয়ে গেল CH2Cl2। এখান থেকে যে হাইড্রোজেন সরছে আর ওইটা আর ওই ক্লোরিন মিলে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার এইটাকে নিয়ে আসো, CH2Cl2। এটার সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করো, এটার সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করাও আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে, তাইলে সেম ভাবে এখানে হবে CHCl3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো একটা হাইড্রোজেন সরছে একটা ক্লোরিন অ্যাড হয়েছে, মানে হাইড্রোজেন সংখ্যা কমবে ক্লোরিনের সংখ্যা বাড়বে। এটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না হাইড্রোজেন একদম নিশ্চিহ্ন না হয়। এই যে অনেক সময় তোমাকে বলবে যে এটা কি জানো, আমাদেরকে একটা জিনিস শুকাইয়া অজ্ঞান করে ফেলে না, এই জিনিসটার নাম কি রে, কি বলে, আমরা সামনে গেলে পাবো, আমার মাথায় আসতেছে না। ক্লোরোফর্ম কি স্যার? ক্লোরোফর্ম, এই যে ব্যাপারটা আছে, এই যে আসছে না, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা হচ্ছে ক্লোরোফর্ম। আর এই যে এইটা, এগুলা যদি সাধারণভাবে নাম দেবে, এটা হচ্ছে ক্লোরোমিথেন, এটার নাম ক্লোরোমিথেন। আর এটাতে ক্লোরিন দুইটা আছে, এজন্য এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন। আর এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সবাই জানো, এটার নাম ক্লোরোফর্ম। অথবা এটাকে তুমি বলবা তিনটা ক্লোরিন আছে তার মানে ট্রাইক্লোরোমিথেন। বুঝতে পারছো? এবার আসো এই যে CHCl3 এটার সঙ্গে আবার ক্লোরিন যুক্ত করো, CHCl3 এর সঙ্গে ক্লোরিন যুক্ত করো আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে। সেম এই হাইড্রোজেনটা সরে যাবে, এখানে হয়ে যাবে CCl4, আর এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার এটার নাম কি? এটার নাম হচ্ছে কার্বন চারটা যেহেতু, সেহেতু হবে টেট্রাক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। বুঝতে পারছো? এবার তো দেখো এখানে তো আর কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা আর বিক্রিয়া করবে না, চারবার এটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? আমরা দেখছি অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। কি দেখলাম স্যার? অ্যালকেনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়াটা দেখছি। এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে পারো না বলতে। এবার তুমি দেখবা যদি সেম জিনিসটা, এটা আমরা কি কিসের সাথে দেখছি? মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দেখছি। তুমি যদি ইথেনের সাথে দেখতে চাও, তার মানে যেমন ধরো ইথেন মানে কি C2H6, এটার সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে আলট্রাভায়োলেট রে, কি হবে? একটা হাইড্রোজেন সরবে, তার মানে হবে C2H5 আর Cl আইসাইড হবে। বুঝতে পারছো? আর যে হাইড্রোজেন সরছে ওইটা একটা Cl বাকি রয়েছে, এগুলো মানে HCl। এই যে এটাকে আবার আনো C2H5Cl, এটার সাথে যদি ক্লোরিন এড হয় আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে, সেম ভাবে আবার এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, মানে হবে C2H4, আর Cl একটা আছে আর একটা Cl এড হবে, Cl2 হবে। আর যেটা সরছে হাইড্রোজেন ওইটার ওই ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিন, এটাকে আবার বিক্রিয়া করেইবা C2H4Cl2, এর সাথে আবার ক্লোরিন যদি এড করো তাহলে এখানে কি হবে? সেম ভাবে C2 আরেকটা হাইড্রোজেন সরবে, তার মানে হবে C2H3,
আর এটার সাথে আরেকটা ক্লোরিন অ্যাড হবে মানে Cl3 আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো থাকবে। বুঝতে পারতেছো? এভাবে চলতে থাকবে। এটার নাম কি হবে? ক্লোরোইথেন। এটা কি দুইটা ক্লোরিন আছে, তার মানে ডাইক্লোরোইথেন। এটাতে তিনটা ক্লোরিন আছে, ট্রাইক্লোরোইথেন। পরে আসো, এই যে এটা আছে না C2H3 তারপর Cl3, এটার সঙ্গে আবার ক্লোরিন যুক্ত করো আলট্রাভায়োলেট রে উপস্থিতিতে। তার মানে Cl2 আছে, সরি এটার সাথে আরেকটা ক্লোরিন এড হবে আর আরেকটা হাইড্রোজেন এখান থেকে সরবে, তার মানে এইবার হবে C2H2 আর আরেকটা ক্লোরিন এড হইলে এটা হয়ে যাবে Cl4 প্লাস HCl তো থাকবে। তাহলে এটার নাম কি হবে বলো? চারটা ক্লোরিন আছে আর এগুলো তো ইথেন, তার মানে টেট্রাক্লোরোইথেন। পরে আসো, এই যে টেট্রাক্লোরোইথেনের সাথে যদি তুমি আবার ক্লোরিনকে যুক্ত করো আলট্রাভায়োলেট রে উপস্থিতিতে, তার মানে এখানে উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে দেখো আরেকটা হাইড্রোজেন সরবে, তার মানে হবে C2H আর Cl5 হয়ে যাবে HCl। ক্লোরিন একটা বাড়ছে আর কি। সো Cl5 মানে কি? পেন্টাক্লোরো। এটার নাম হবে পেন্টাক্লোরো। দেখা যাইতেছে এটা, হ্যাঁ এটার নাম হবে পেন্টাক্লোরোইথেন। বুঝছো? এই অংশটার নাম মানে এটা মিথেন থেকে হইতেছে এজন্য ক্লোরিন মিথেন, এগুলা ইথেন থেকে হইতেছে এজন্য এটার সাথে জাস্ট ইথেন এড হবে। এই যে বেচারাটা, এটার নাম হবে পেন্টাক্লোরো। সব মুছে ফেলতেছে, এগুলো মুছে ফেলতেছে। দেখো এই যে বেচারাটা, এটার নাম হবে পেন্টাক্লোরোইথেন। বুঝছো? আরো বিক্রিয়া করবে, যেহেতু দেখো C2H আর Cl5 আছে, এখনো একটা হাইড্রোজেন আছে, তার মানে আবার ক্লোরিনকে এড করতে হবে। আলট্রাভায়োলেট রে আছে, এই হাইড্রোজেনটা শেষ ভরসা হাইড্রোজেনটা এড হয়ে এখানে ক্লোরিন আরেকটা বাড়বে মানে C2Cl6 হয়ে যাবে প্লাস HCl। এই বেচারার নাম হবে, যেহেতু ছয়টা হইলে হেক্সা। এই যে ব্রাজিলের হেক্সা জয় আছে না, এই যে এখানে ক্লোরিন ছয়টা, এজন্য হবে এটা হেক্সাক্লোরোইথেন। বুঝতে পারছো? এই যে 6 হইলেই হেক্সা। ব্রাজিলে 6টা ওয়ার্ল্ড কাপ জিততে চাইছে, এজন্য এটা আমরা বলছিলাম হেক্সা। বুঝছো? ওই হেক্সামিশন মানে 6 বুঝতে পারছো? এই যে C2Cl6 এটা কি? হেক্সাক্লোরোইথেন হবে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি ক্লোরিনের সাথে কিভাবে অ্যালকেন বিক্রিয়া করে। এটাও অ্যালকেন, এই যে মানে ইথেনের বিক্রিয়া করেছি, এটাও অ্যালকেন। প্রোপেনের বিক্রিয়া করাইতে পারবা, প্রোপেন ও অ্যালকেন। বুঝতে পারতেছো ব্যাপারগুলা? ঠিক আছে, বুঝতে পারলেই হয়েছে। দেন আসো আমরা এইবার যাই অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। এই জিনিসটা দেখো, অ্যালকেনের হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়াটা দেখো। অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করে ফার্স্টে আমরা মিথেন দিয়ে দেখি। যে মিথেন আছে না, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। মিথেন বায়ু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, জলীয় বাষ্প উৎপন্ন করে। আচ্ছা, সো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, এখানে হাইড্রোজেন আছে 4টা। দেখি 4টা হাইড্রোজেন 2 মোল পানি উৎপন্ন করতে হবে, CH2O। এবার অক্সিজেন হয়ে গেছে 2টা আর 2টা 4টা, তার মানে এখানে 2 দিতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, এটা হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। এটা আমরা দেখছি মিথেন কিভাবে কাজটা করছে এটা দেখছি। এবার দেখবো আমরা ইথেন, C2H6, এটা হচ্ছে ইথেন। থেকে ইথেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি কাহিনীটা করবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড। বাট এখানে কার্বন কয়টা? 2টা, তার মানে 2 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখানে হাইড্রোজেন কয়টা? 6টা, তার মানে এখানে তোমার উৎপন্ন হবে 3 মোল পানি। তাহলে তো 3 দুগুণা 6টা হাইড্রোজেন হয়। এবার দেখো এখানে হচ্ছে 4 দুগুণা 2 দুগুণা 4টা অক্সিজেন, আর এখানে 3টা অক্সিজেন। 3 আর 4 কত? 7টা অক্সিজেন। 7টা অক্সিজেন কিভাবে দিবা? এখানে যদি 7/2 দাও বা 3.5 দাও, 3.5 দাও যদি,
3.5 ইন্টু 2 মানে হচ্ছে 7। তোমার সবচেয়ে ভালো 7/2 দিলে। বুঝতে পারছো? সমতা হয়ে গেল। 7/2 ইন্টু অক্সিজেন আছে 2টা, 2 2 কাটা 7টা অক্সিজেন থাকে। বুঝছো? আরে উৎপাদক কিন্তু 7টা অক্সিজেন আছে। এইভাবে অক্সিজেন তার মানে প্রোপেন কিভাবে বিক্রিয়া করবে? C3H8 এই যে প্রোপেন আছে এটা যদি অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া অংশগ্রহণ করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, বাট 3টা আছে কার্বন, 3টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। বুঝছো? আর এই যে হাইড্রোজেন আছে 4টা, তার মানে 4 মোল পানি উৎপন্ন হবে। এবার দেখো এখানে 3 দুগুণা 6টা আর হচ্ছে এখানে 4 একে 4টা অক্সিজেন, মানে 6 আর 4 হচ্ছে 10টা অক্সিজেন, 10 হইতে এখানে 5 দিতে হবে। 5/2 মানে হচ্ছে 10টা অক্সিজেন, সমতা হয়ে গেছে। অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া আমরা দেখছি অ্যালকেনের, দেখছি? ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে অ্যালকিনে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিনে যাব। সো ফার্স্টে অ্যালকিন মানে কি স্যার? অ্যালকিন মানে হচ্ছে আমাদের CnH2n, অ্যালকিনের সাধারণ সংকেত এটা CnH2n। এটাতে তোমার কার্বন কার্বন ডাবল বন্ধন দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এটার নামকরণ কিভাবে হয়? জাস্ট অ্যালকেন তো থাকে, অ্যালকেন অ্যালকেন এরকম দেখে না, অ্যালকেন এটার এএনই যেটা এটা উঠাইয়া এখানে ইএনই যুক্ত করে, ইএনই মানে হচ্ছে অ্যালকেন। যেমন ধরো তুমি যদি একটা মৌলের, যেমন ধরো বিউটেন, এরকম বিউটেন, তো বিউটেনের এএনই সরাইয়া এখানে ইএনই দিলে এটা হয়ে যায় বিউটিন। বুঝছো? বিউটিন, বিউটিন এইভাবে নামকরণটা হয় অ্যালকেনের। জাস্ট কিন মানে হচ্ছে প্রোপেন হবে প্রোপিন, পেন্টেন হবে পেন্টিন, হেক্সেন হবে হেক্সিন, এইভাবে। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা দেখো স্যার, ইথেন, ইথেন আমি একটু দেখাই। এই যে ইথেন, এটা তো অ্যালকেন, এটা কিন্তু অ্যালকেন মনে রাখবা, এটা অ্যালকেন। ইথেন এটার ইংরেজি নাম কি? ইথেন। বুঝতে পারছো? এটাকে যদি অ্যালকিনে নাও, অ্যালকিন মানে কি স্যার? এটা ইথেন, ইংরেজিতে দেখো ই এ টি, ইথ, এতটুকু ঠিক আছে। এএনই জাস্ট এটার জায়গায় জাস্ট ইএনই হবে, এটার নাম ইথিন, ইথিন। অ্যালকিনের জন্য সেম, প্রোপেনের ক্ষেত্রে প্রোপিন, এগুলো হবে, এগুলো তোমরা জানো। সো আমরা দেখবো হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি। আমরা এখন দেখবো হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি। কি দেখবো? আমরা দেখবো অ্যালকিনের প্রস্তুতি। এক নাম্বারটা, একটা হইতেছে এই অ্যালকিনের প্রস্তুতি আমরা, একটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে। বুঝছো? ইথাইল ক্লোরাইড, আমি এখানে ইথাইল ক্লোরাইড লিখলাম, ইথাইল ক্লোরাইড থেকে, ইথাইল ক্লোরাইড থেকে। এটা না লিখে যদি আমি অ্যালকাইল ক্লোরাইড থেকে লিখতাম তাহলে ভালো হতো। কারণ ইথাইল ক্লোরাইড থেকে যেমন পাইবো, প্রোপাইল ক্লোরাইড থেকেও পাবো, বিউটাইল ক্লোরাইড থেকেও আমরা সেম অ্যালকিন পাবো। বুঝতে পারছো? তো ইথাইল ক্লোরাইড না লিখে এখানে তুমি অ্যালকাইল, অ্যালকাইল ক্লোরাইড লিখতে পারো। অ্যালকাইল ক্লোরাইড থেকে পাবো। 2 নম্বরে আসো, আমরা অ্যালকোহল থেকে পাবো। অ্যালকোহল থেকে আমরা হচ্ছে অ্যালকিন পাবো। সো ফার্স্টে দেখো আমরা ইথাইল ক্লোরাইড থেকে কিভাবে পাই, বা অ্যালকোহল অ্যালকাইল ক্লোরাইড থেকে। সো আমরা দেখবো অ্যালকাইল ক্লোরাইড থেকে। তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের নোটগুলা সুন্দরভাবে করবা, ভাইয়া কিন্তু তোমাদেরকে হচ্ছে এক্সট্রা বইয়ে যা আছে তার থেকে বেশি পড়াই দিছি। সুন্দরভাবে নোটটা করবা এবং সুন্দরভাবে আমাদের পাবলিক গ্রুপে সুন্দরভাবে নোটগুলা পোস্ট করবা। ক্যাম স্ক্যানার অ্যাপস আছে না, ওইটাকে স্ক্যান করে পোস্ট করবা। স্ক্যান করলে নোটগুলা সুন্দর দেখাবে। বুঝতে পারছো? না পারলে কিভাবে নোট পোস্ট করবা, না পারলে ভাইয়াকে ইনবক্সে নক করবে, আমি নিজে বলে দিব কিভাবে নোট পোস্ট করতে হবে। বুঝতে পারছো?
ঠিক আছে। সো অ্যালকাইল ক্লোরাইড থেকে অ্যালকাইল ক্লোরাইড থেকে আমরা হচ্ছে কি প্রস্তুত করব, অ্যালকিনের প্রস্তুত করব। সো অ্যালকাইল ক্লোরাইড আমরা এখানে লিখলাম ইথাইল। ইথাইল মানে CH3CH2, এটা হচ্ছে ইথাইল, এটার সাথে CN যুক্ত হয়েছে, এটার নাম হয়ে গেছে ইথাইল ক্লোরাইড। এটার নাম হয়ে গেছে ইথাইল ক্লোরাইড। সো এই যে ইথাইল ক্লোরাইড আছে না, এই যে ইথাইল ক্লোরাইড আছে, এইটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, তখন তখন কি উৎপন্ন হবে জানো? এখানে উৎপন্ন হবে তোমার সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এটা উৎপন্ন হবে। তার মানে এই যে সোডিয়াম আর ক্লোরিন চলে গেছে সোডিয়াম ক্লোরাইড, এই এইচ আর এখান থেকে একটা এইচ নিয়ে দুইটা এইচ হয়েছে, আর এই ও H2 উৎপন্ন হয়েছে। তার মানে আমাদের বাকি আছে এখানে থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিয়েছে, তার মানে বাকি আছে CH2, তারপর হচ্ছে ডাবল বন্ড CH2, এটা বাকি আছে। এটা ইথাইল ক্লোরাইড, এটা থেকে উৎপন্ন হয়েছে ইথিন। সেম ভাবে আমি যদি এখানে প্রোপাইল ক্লোরাইড রাখি, তার মানে CH3 বন্ড CH2 বন্ড CH2Cl, এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। বন্ড দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। এটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। এইটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, কি যুক্ত করো? সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করো, তার মানে কি উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে উৎপন্ন হবে এই যে সেম সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হবে। এই যে পানিটা আছে, সোডিয়াম ক্লোরাইড মানে এই সোডিয়াম আর এই ক্লোরাইড, পানি উৎপন্ন হতে গিয়ে এখানে একটা হাইড্রোজেন আছে, আর একটা হাইড্রোজেন এখান থেকে নিয়ে নেয়, নিয়ে আর এই অক্সিজেন নিয়ে H2 উৎপন্ন হবে। তার মানে এটা থেকে ক্লোরিন নিয়ে নিছে। আমি দেখি কিভাবে কাহিনী হয়। এটা কি কার্বন কার্বন কার্বন, তিনটা বন্ড, এটাতে তিনটা হাইড্রোজেন, এটাতে দুইটা, এটাতে দুইটা, আর একটা ক্লোরিন। হাইড্রোজেন 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 ক্লোরিন। বুঝতে পারতেছো? এটাকে ভেঙে লিখলাম। তো যখন এখানে এক ক্লোরিন চলে যায়, দেখছো সোডিয়াম এই ক্লোরিনটাকে নিয়ে উধাও হয়ে গেছে, আর এই OH এর সাথে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। সো এখান থেকে ক্লোরিন নিছি, এখান থেকে আর হাইড্রোজেন নিতে পারবো না, আমরা এর কাছেরটা থেকে হাইড্রোজেন নিয়ে নেব, হাইড্রোজেন নিয়ে H2 বানাইছি। এইবার দেখো ভাইয়া, এটাতে একটা বন্ড দেড়, এটাতে একটা বন্ড দেড়, এটা না করে যদি আমরা এখানে ডাবল বন্ড দিয়ে দিই, তাহলে তো কভার হয়ে যায়, এটাতে চারটা, এটাতে চারটা। তার মানে এখানে কি বুঝতে পারছো? দেখো এইভাবে ছিল, আমরা এখান থেকে ক্লোরিন নিয়ে নিছি, এখান থেকে হাইড্রোজেন নিয়ে নিছি, একটা বন্ড দেরি হয়ে যাইতেছে না? দেরিটা কিভাবে সারবে? আমরা যদি এখানে ডাবল বন্ড দিয়ে দিই, তাহলে তো এইটা এখানে আর এইটা এখানে দেওয়া লাগতেছে না, যে একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা হয়ে যাইতেছে। বুঝতে পারছো? এইভাবে এখন কি উৎপন্ন হবে? CH3 CH ডাবল বন্ড CH2, কি উৎপন্ন হবে? CH3 CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে প্রোপিন। বুঝতে পারছো? ইজি না? এটার নাম হচ্ছে প্রোপিন, এইটার নাম হচ্ছে প্রোপিন। বুঝা গেছে? ঠিক আছে। তো আমরা অ্যালকিনের প্রস্তুতি দেখলাম ফার্স্টে অ্যালকাইল ক্লোরাইড থেকে, এবার আমরা দেখবো অ্যালকোহল। কোথা থেকে দেখবো স্যার? এবার আমরা দেখবো অ্যালকোহল থেকে, 2 নাম্বারটা থেকে। এটা শেষ, এটা ডান, এবার এটা দেখবো অ্যালকোহল থেকে। অ্যালকোহল মানে কি? CnH2n+1OH, এটা হচ্ছে অ্যালকোহল। এভাবেও লিখতে পারবো, অথবা চাইলে R বন্ড OH লিখতে পারবা। R বন্ড মানে হচ্ছে এইটা। বুঝতে পারছো? ওকে। সো অ্যালকোহল দেখি। সো আমরা অ্যালকোহল লিখি, অ্যালকোহলের জায়গায় মনে করো ফার্স্টে লিখলাম আমরা ইথানল। ইথানল মানে কি? CH3CH2, এই যে আমরা কি লিখছি? CnH2n+1 মানে R বন্ড লিখছি, এটার সাথে OH, সো এটা হচ্ছে ইথানল। এই ইথানলের সাথে বা এই যে আমরা এটা দেখছিলাম, এই ইথানল আছে না, এটার সাথে জাস্ট সালফিউরিক অ্যাসিডটা যদি নেও নিরোধক হিসেবে, তখন এটা থেকে পানিটা মাইনাস হয়ে যাবে, পানিটা অপসারণ হয়ে যাবে। তাহলে পানিটা যদি এখানে অপসারণ হয়ে যায়, পানিটা অপসারণ হয়ে গেছে, পানি অপসারণ হইলে কিভাবে হয়? এই যে OH-টা এখান থেকে চলে যায়, দেখো এটাকে আমি সম্পূর্ণ আইকা লিখতেছি, কার্বন কার্বন 2 বন্ধন, এখানে 3টা হাত দিবা, এখানে 3টা হাত দিবা,
এইটাতে হাইড্রোজেন, এটাতে হাইড্রোজেন, এটাতে হাইড্রোজেন, এটাতে হাইড্রোজেন, এটাতে হাইড্রোজেন, এটাতে OH আছে। এইটাকে হচ্ছে আমি গাঠনিক ভাবে লিখছি স্ট্রাকচার ওয়াইজ। বুঝতে পারছো? পানি অপসারণ হবে মানে এই OH অপসারণ হয়ে যায়। এই OH আর এখান থেকে একটা H অপসারণ হয়ে গিয়ে পানি উৎপন্ন করছে। তার মানে এখানে একটা দেড়ি, এখানে একটা দেড়ি হয়ে যেতেছে। দেড়িটাকে সরাইতে হইলে জাস্ট এখানে ডাবল বন্ড দিয়ে দাও, হয়ে যাবে। একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, মানে কার্বনের চারটা পূরণ হয়ে গেছে। তার মানে আমরা পাইতেছি CH2CH2। বুঝতে পারছো? আরো সহজ ভাবে যদি বুঝো, এখানে থেকে OH চলে গেছে, এখান থেকে OH গেলে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে। তার মানে এখানে থাকবে CH2, আর CH2 হয়ে গেলে ডাবল বন্ড চলে আসবে, আর এখানে রবে CH2। এইটা দেখছো, এটা আমরা অ্যালকোহল থেকে, মানে অ্যালকোহল বলতে এটা ছিল আমাদের অ্যালকোহল না, এটা ছিল আমাদের ইথানল, ইথানল বা ইথাইল অ্যালকোহল, পাইছি আমরা ইথিন। সেম ভাবে প্রোপানল, যেমন ধরো CH3 CH2 CH2OH, এটার নাম প্রোপানল। বন্ড দিয়ে লিখতেছি না, লেখা কি বোঝা যায় ভাই? লেখা কি বোঝা যায়? CH3 CH2 CH2OH বোঝা যায়, না বোঝার কথা না। এই যে এইটা আছে না, সেম এটা থেকে যদি সালফিউরিক অ্যাসিডকে অপসারণ করো, সরি সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে নেও, তাহলে এই নিরোধকটা পানিটাকে অপসারণ করে ফেলবে। তার মানে দেখো, যেখান থেকে OH নিবে পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিবে, তার মানে এটা আছে CH3, পরে এখান থেকে OH নিয়ে নিছে, দেখো CH3 CH2 বন্ড CH2OH, এরকম আর কি ব্যাপার স্যাপার। এখান থেকে OH নিয়ে নিছে, এখান থেকে OH নিয়ে নিছে, আর এটা থেকে একটা হাইড্রোজেন নেবে, একটা হাইড্রোজেন নিছে, নিলে এই বন্ড আর এখানে একটা বন্ড বের হয়, এটা মিলে ডাবল বন্ড দিতে হবে। তার মানে এইটা পাবে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে প্রোপিন। আমরা দেখলাম অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকাইল ক্লোরাইড থেকে কিভাবে করে, আর অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিনের প্রস্তুতি করে আমরা দেখছি। বুঝতে পারছো? অ্যালকোহল থেকে দেখছি, তোমার হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড থেকেও দেখছি। ভাইয়া এটা কি থেকে দেখাইছি? প্রোপানল থেকে দেখাইছি। বইয়ে শুধু এটাই দেওয়া আছে, একটা দেরি দেখাইতেছি যাতে বুঝতে সুবিধা হয়। এটার নাম হচ্ছে প্রোপানল। বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম দেখব। ওকে, সো আমরা দেখব এখন অ্যালকিনের রাসায়নিক ধর্ম। আচ্ছা, এটাতে অ্যালকিনের প্রস্তুতি শিখছি আমরা ভালো করে, দুইটা থেকে প্রস্তুত কইরা দেখাইছি। মনে রাখবা এই যে এইগুলাই সিকিউতে আসবে। সিকিউ ভাইয়া যখন সলভ করাবো 14টা সিকিউ রাখছি, একটা দুইটা না, 14টা সিকিউ। বুঝছো? আমরা ক্লাসগুলো লম্বা নিতেছি যাতে 2 ক্লাসে শেষ করে দিই। ভাইয়ের প্রেশারটা একটু কমলো না, প্রেশার বাড়তেছে, উল্টা একসাথে এত লম্বা ক্লাস দিতেছি। ফায়দা ভাই দেখো, আমরা দেখবো এখন হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম। নোট করতেছো তো? যেভাবে লিখতেছি এইভাবেই নোট করবা। অ্যালকিনের রাসায়নিক এটা এবার আমরা দেখব অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম। সো অ্যালকিনেতে এমনিতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এটা তো আমরা সবাই জানি। এর কারণে যেহেতু এরা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এর জন্য এদের একটা বন্ড থাকে সিগমা আর একটা পাই। ওই যে সিগমা পাই, তোমরা যে সিগমা মেল বলো, সিগমা মানে কি? সিগমা মানে হচ্ছে ওই যে আমি বলি সিগমা যে বন্ডটা আছে, একটা হচ্ছে সিগমা, সিগমা মানে হচ্ছে এটা এমনিতে সিঙ্গেল দেখতেছো, আর এই সিগমা বন্ডটা হচ্ছে অনেক শক্তিশালী, এটাকে সহজে ভাঙা যায় না, সহজে ভাঙা যায় না। এই যে ডাবল বন্ড থাকলে একটা থাকে সিগমা আর আরেকটা থাকে পাই বন্ড। পাই বন্ড যেটা, এটা সহজে ভেঙে যায়, সিগমাটা সহজে ভাঙে না। আর সিগমা একলা থাকে, সিঙ্গেল থাকে। তোমরা যে সিগমা মেল করো, সেটা থেকে কিভাবে আসছে জানি না, বাট এখানে একটু রিলেট করতে পারো। আইতে বুঝতে পারছো? এখানে একটু রিলেট করতে পারো কিভাবে। সিগমা মানে হচ্ছে এটা সিঙ্গেল প্লাস এটা শক্তিশালী বন্ড। সিগমা মানে হচ্ছে শক্তিশালী বন্ড, আর পাই বন্ডটা হচ্ছে দুর্বল। পাই বন্ডটা কি স্যার? দুর্বল। পাই বন্ডটা সহজে ভেঙে যায়। আচ্ছা, ওকে, পরে আসো। ভাই শুধু ক্লাসই করে দিচ্ছি, এক্সট্রা কোনো কথা বলতেছি না। এইটাই আমাদের মেবি রেকর্ড হইতেছে না।